সুপ্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের পাঠদান কার্যক্রম থেকে তোমাদেরকে অনলাইন পাঠদান কার্যক্রম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শীতের এই সকালে আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালিত করছো। তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের শ্রেণীকক্ষে সাক্ষাৎ হবে। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ এখন কমের দিকে, সেই হিসাবে শিক্ষা মন্ত্রণালয় খুব শীঘ্রই হয়তো প্রতিষ্ঠানগুলো খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সেই প্রত্যাশা রাখছি। আজকে আমরা মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বুদ্ধি নিয়ে আলোচনা করব। ইন্টেলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুদ্ধি মনোবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলোর মধ্যে যে ধারণাগুলো আমরা আলোচনা করছি পর্যায়ক্রমে, তার মধ্যে বুদ্ধি অন্যতম। বুদ্ধি সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেই যে এই অধ্যায়ে আমরা বুদ্ধি সম্পর্কে কি কি ধারণা লাভ করতে পারবো। আমরা প্রথমে বুদ্ধির ধারণা লাভ করতে পারবো। বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক এবং আন্তঃদলীয় পার্থক্য এটা জানতে পারবো। ব্যক্তিভিত্তিক দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার যে বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো আমরা জানতে পারবো। বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে কি বোঝায় সেটা আমরা জানতে পারবো। মেধা ও সৃজনশীলতার ধারণা হবে এবং বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায় এবং তা বাস্তবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো আশা করছি। বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2000 বছর আগে বুদ্ধি সম্পর্কে প্লেটো, চার্লস ডারউইন এবং গ্যালটন তাদের বিভিন্ন গ্রন্থে এই বুদ্ধিমত্তার কথা তারা প্রকাশ করেছেন, বা বুদ্ধিমত্তার যে ধারণা, বুদ্ধিমত্তা শব্দটা তারা ব্যবহার করেছে। সেই অর্থে এই বুদ্ধির ধারণাটা অনেক আগে থেকেই চলে আসছে। তবে বুদ্ধি সম্পর্কে বিভিন্ন রকম ধারণা কিন্তু প্রচলিত আছে। সাধারণত আমরা যেটা মনোবিজ্ঞানের যে বিভিন্ন গবেষণা এবং আলোচনা, সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য যে কোনো বিষয়ের তুলনায় বুদ্ধি সংক্রান্ত ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে আমাদের যে কাজকর্ম বা কার্যকলাপ বা যেগুলো আমাদের আচরণ আমরা পরিচালিত করি, সেগুলো আমাদের সাধারণ ধারণায় বলে বুদ্ধির দ্বারা পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে অর্থাৎ একটা আচরণ তৈরির পিছনে বুদ্ধির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের জীবনে বুদ্ধি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বুদ্ধির কম বেশি ব্যবহার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। যার যত বেশি বুদ্ধি থাকবে জীবনে, সে তত বেশি সাফল্য লাভ করতে পারবে। তবে বুদ্ধিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে নিম্নলিখিত লক্ষণগুলো পাওয়া যায়। বুদ্ধি উদ্দেশ্যের সাথে উপায়ের সামঞ্জস্যকরণ। উদ্দেশ্যের সাথে উপায় অর্থাৎ যা উদ্দেশ্য আর যেটা আমরা পেয়ে থাকি, উদ্দেশ্য লাভ করে থাকি, সেটার একটা সামঞ্জস্যকরণ। বস্তু বিবর্জিত সাধারণ চিন্তার ক্ষমতা, নতুন পরিবেশ মোকাবেলা করার ক্ষমতা, অতীত ঘটনা থেকে অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা। বুদ্ধি সম্পর্কে এগুলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার সহযোগীরা, আধুনিক মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার সহযোগী 1983-তে তাদের মতে বুদ্ধি হলো বিদ্যুতের মতো। এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য। অর্থাৎ বুদ্ধি এমনই একটা ধারণা, বুদ্ধি এমনই একটা শক্তি, বুদ্ধি এমনই একটা কর্মের ফল যা অনুভব করা যায়, যা উপলব্ধি করা যায়, যা পরিমাপ করা যায়, কিন্তু যা সংজ্ঞায়িত করা যায় না, যা ব্যাখ্যা করা যায় না, যা বর্ণনা করা যায় না। যেমন আমরা বিদ্যুৎকে বর্ণনা করতে পারি না। বিদ্যুৎ কি জিনিস আমরা ব্যবহার করতে পারি, আমরা পরিমাপ করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি, আমরা অনুভব করতে পারি। আমেরিকার আরেকজন মনোবিজ্ঞানী বাসকিস্ট এবং জার্ভিং তারা বুদ্ধি সম্পর্কে বলেছেন যে বুদ্ধি হলো জ্ঞান অর্জনের ক্ষমতা, সমস্যা সমাধানে এই জ্ঞানকে ব্যবহার করার ক্ষমতা।
বুদ্ধি সম্পর্কে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ডেভিড ওয়েসলার বুদ্ধি পরিমাপের পরিমাপ করেছেন। বুদ্ধি অ্যাডাল্ট বয়স্কদের বুদ্ধি পরিমাপের পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। আমরা সেটা শেষের পরে আলোচনা করব। বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়, কারা বুদ্ধি পরিমাপ করেছেন। প্রথমে এখন আমরা জানতে চাচ্ছি বা আমরা ধারণা লাভ করতে চাচ্ছি যে আসলে বুদ্ধিটা কি। বুদ্ধি এক ধরনের মানসিক ক্ষমতা। আবার বলা হচ্ছে যে বুদ্ধি হচ্ছে পরিবেশের সাথে সঙ্গতি স্থাপনের ক্ষমতা, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা, সমস্যা বুঝে আচরণ করার ক্ষমতা। আবার বলা হচ্ছে যে বুদ্ধি শুধু মানসিক ক্ষমতা না, এটা হচ্ছে আমাদের আচরণের একটা ফল, তার সূচক। অর্থাৎ আমরা যে কাজ করি সেই কাজের একটা সূচক হচ্ছে বুদ্ধি। ডেভিড ওয়েসলার, মনোবিজ্ঞানী ডেভিড ওয়েসলার, তিনি বুদ্ধির একটা সামগ্রিক সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটা সবচাইতে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা, যে বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন বহুমুখী ক্ষমতা যা দ্বারা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কাজ করতে পারে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে পারে, পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করতে পারে। আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে বুদ্ধি হচ্ছে বহুমুখী ক্ষমতা। এটা শুধু একমুখী ক্ষমতা না, বা এক দিকের ক্ষমতা না, বা এটা শুধু মানসিক ক্ষমতা না, এটা আচরণগত ক্ষমতা, এটা মানসিক ক্ষমতাও, সবকিছু একটা বহুমুখী ক্ষমতা, যা দ্বারা কি করা যায়, ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমরা যে লক্ষ্যকে কেন্দ্র করে, আমরা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে যে কোনো আচরণ পরিচালনা করি, আমরা যে কাজ করে থাকি, সেই কাজ করার ক্ষেত্রে পিছনে যে কাজ করে সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধির দ্বারাই আমরা উদ্দেশ্যপূর্ণ কাজ করতে পারি। বুদ্ধি যদি না থাকতো আমাদের, তাহলে আমরা উদ্দেশ্যপূর্ণ কাজ করতে পারতাম না, উদ্দেশ্যহীন কাজ করতাম। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে উদ্দেশ্যহীন কাজ করে, সেক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ হয় না, বুদ্ধির ব্যবহার হয় না। যুক্তিপূর্ণ চিন্তা করা, অর্থাৎ আমরা সারাক্ষণই কিন্তু চিন্তা করতে থাকি, কিন্তু সব চিন্তাই কিন্তু যুক্তিপূর্ণ না, সব চিন্তাই কিন্তু উদ্দেশ্যমূলক না, সব চিন্তাই কিন্তু কার্যকরী না। উদ্দেশ্যহীন চিন্তা, অকার্যকর চিন্তা, অসঙ্গতিপূর্ণ চিন্তা, অসামঞ্জস্যপূর্ণ চিন্তা, সেগুলো বুদ্ধির পরিচয় বহন করে না। এমনি সাধারণ চিন্তা হিসেবে সেগুলো পরিগণিত হয়। কিন্তু যে চিন্তার মধ্যে বুদ্ধির প্রয়োগ আছে, সে চিন্তা হবে যুক্তিযুক্ত, সেটা যৌক্তিক হবে। সর্বোপরি আমরা এই যে উদ্দেশ্যমূলক কাজ করা, যুক্তিপূর্ণ চিন্তা করা, এই সবকিছু করে থাকি আমরা কিসের জন্য? পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করার জন্য, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। এবং ওয়েসলার সেই কথাটাই বলছেন বুদ্ধি সম্পর্কে। তাহলে ওয়েসলারের সংজ্ঞা থেকে কিন্তু আমরা বুদ্ধির একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি। তবে বুদ্ধি কিন্তু এমনই একটা প্রতিক্রিয়া বা এমনই একটা আচরণ, এমনই একটা মানসিক প্রক্রিয়া যেটা সরাসরি পর্যবেক্ষণ করা যায় না। বুদ্ধিকে সরাসরি পর্যবেক্ষণ করা যায় না। ওই ঠিক বিদ্যুতের মতো, বিদ্যুৎকে দেখা যায় না, পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু বিদ্যুৎকে পরিমাপ করা যায়। বিদ্যুতের উপস্থিতি বোঝা যায় কিসের মাধ্যমে? একটা ফ্যান ঘোরার মাধ্যমে, একটা লাইট জ্বলার মাধ্যমে। ঠিক একইভাবে বুদ্ধিকে বোঝা যাবে আমাদের আচরণের মাধ্যমে, আমাদের প্রতিক্রিয়ার মাধ্যমে, আমাদের চিন্তার প্রয়োগের মাধ্যমে, যে আমাদের চিন্তাটা কি যৌক্তিক কিনা। তাহলে বোঝা যাবে সেখানে বুদ্ধির প্রয়োগ আছে, উপস্থিত আছে, বুদ্ধি উপস্থিত আছে। বুদ্ধি সম্পর্কে অনেকেই বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন, তত্ত্ব দিয়েছেন। চার্লস স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে একটা তত্ত্ব প্রকাশ করেছেন। তার তত্ত্বটা তিনি বলেছেন যে বুদ্ধি হচ্ছে দুইটা উপাদানের সমষ্টি। সেই উপাদান দুইটা কি? একটা হচ্ছে সাধারণ ক্ষমতা, একটা হচ্ছে বিশেষ ক্ষমতা। সব মানসিক ক্রিয়ার মূলে দুইটা উপাদানের কথা বলেছেন তিনি, একটা সাধারণ মানসিক শক্তি আর একটা বিশেষ মানসিক শক্তি। একটাকে বলা হচ্ছে জি ফ্যাক্টর, সরি, জেনারেল ফ্যাক্টর, আর একটা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। এই দুইটার সমন্বিত প্রক্রিয়াই হচ্ছে বুদ্ধি, জি প্লাস এস, বুদ্ধি ইকুয়াল টু জি প্লাস এস। অর্থাৎ প্রত্যেকেরই মৌলিক কিছু মানসিক শক্তি থাকে, সাধারণ ক্ষমতা থাকে, কিন্তু বিশেষ ক্ষমতাটা এক একজনের এক এক রকম। একজন হয়তো গান পারদর্শী হয়, একজন নাচে পারদর্শী হয়, আর একজন বক্তৃতা করতে পারদর্শী হয়। এগুলো হচ্ছে বিশেষ ক্ষমতা। এবং এই বিশেষ ক্ষমতা আর সাধারণ ক্ষমতা, এই দুইটার সমন্বয়ই হচ্ছে বুদ্ধি।
আমেরিকার সমাজ মনোবিজ্ঞানী থার্স্টন তিনি থর্নডাইকের বুদ্ধিকে বোঝাতে গিয়ে তিনি থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব অ্যানালাইসিস করেছেন। সেই অ্যানালাইসিস করে তিনি স্কুল শিক্ষার্থীদের উপর অনেকগুলো বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করেন। প্রয়োগ করে বুদ্ধিকে 7টি মৌলিক মানসিক শক্তির সমন্বয় হিসাবে তিনি প্রকাশ করেন। অর্থাৎ বুদ্ধি হচ্ছে 7টি মৌলিক মানসিক শক্তি সমন্বিত একটা শক্তি। সেই 7টা মানসিক শক্তি কি? 7টা মানসিক শক্তি হচ্ছে বাক্যের অর্থবোধ হওয়ার ক্ষমতা, অর্থবোধগম্য হওয়ার ক্ষমতা বা বাক্যের অর্থবোধ করার ক্ষমতা। 2 নম্বর দ্রুত শব্দ চিন্তা করা ও ব্যবহার করার ক্ষমতা। দ্রুততার সাথে একটা শব্দ ব্যবহার করার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে সংখ্যা ব্যবহার বা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষমতা। 4 নম্বর স্মৃতি থেকে নমুনা অঙ্কন বা স্থানগত সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা। অর্থাৎ উঁচু স্থান, নিচু স্থান বা সমতল এগুলো বোঝার যে ক্ষমতা যে কোনো একটা নমুনা থেকে। স্মৃতি সংরক্ষণের ক্ষমতা অর্থাৎ স্মৃতিশক্তি যেটা। 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষণের ক্ষমতা অর্থাৎ দৃশ্যবস্তু প্রত্যক্ষণের এবং সাদৃশ্য বৈসাদৃশ্যকরণের ক্ষমতা। অর্থাৎ দুইটা দৃশ্য বস্তুর মধ্যে পার্থক্যকরণের ক্ষমতা। 7 নম্বর যৌক্তিক ক্ষমতা, সূত্র আবিষ্কার এবং ধারণা বা বিচার শক্তি। অর্থাৎ বিচার বোধ যেটা বা বিচার করার যে ক্ষমতা সেটাকে বোঝানো হচ্ছে। থার্স্টন বলছে এই 7টা ক্ষমতার সমন্বিত প্রক্রিয়াটা বা সমন্বিত শক্তিটাই হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কোনো একক ক্ষমতা না, বুদ্ধি শুধু 2টা ক্ষমতা না, বুদ্ধি হচ্ছে এই 7টা ক্ষমতার সমন্বিত শক্তি। এই হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধির সংজ্ঞা এবং বুদ্ধি সম্পর্কে যে বিভিন্ন বিজ্ঞানীদের বিশ্লেষণ, এটা থেকে আমরা বুঝতে পারছি যে বুদ্ধি কোনো একক শক্তি না এবং বুদ্ধি এমনই একটা শক্তি যেটা সরাসরি দেখা যায় না, প্রত্যক্ষণ করা যায় না, কিন্তু এটা পরিমাপ করা যায়, এটা উপলব্ধি করা যায়, এটা অনুমান করা যায়, এটা অনুভব করা যায়, এটা পর্যবেক্ষণ করা যায় আচরণের মাধ্যমে। যে আচরণগুলো বুদ্ধি প্রতিফলিত করে, যে মানসিক শক্তিগুলো বুদ্ধি প্রতিফলিত করে, সেইগুলোকে পরিমাপ করে আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি, আমরা বুদ্ধির উপস্থিতি বুঝতে পারি। এবং এই বুদ্ধি একটা দুইটা শক্তি না, 7 ধরনের মানসিক শক্তি বা আচরণগত শক্তি, তার সমষ্টি হচ্ছে বুদ্ধি। বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক বা আন্তঃদলীয় যে পার্থক্য, অর্থাৎ এই যে বুদ্ধির ক্ষমতা বা বুদ্ধি পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি, এই জন্য মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। মানুষের বৌদ্ধিক ক্ষমতা সব অন্যান্য প্রাণীদের চাইতে অনেক বেশি, সেজন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বা শ্রেষ্ঠ জীব। কিন্তু এই মানুষের সাথে মানুষের, ব্যক্তির সাথে ব্যক্তির যে বুদ্ধির পার্থক্য রয়েছে সেটাকে বলা হচ্ছে আন্তঃব্যক্তিক পার্থক্য। আমরা জানি যে একজন ব্যক্তির চিন্তা করার ক্ষমতা আর একজন ব্যক্তির চিন্তা করার ক্ষমতা একরকম না। একজনের অনুধাবন করার ক্ষমতা আর একজনের অনুধাবন করার ক্ষমতা সমান নয়। একজনের উপলব্ধি করার ক্ষমতা আর একজনের উপলব্ধি করার ক্ষমতা সমান নয়। একজনের বাগ্মিতা আর একজনের বাগ্মিতা সমান না। একজনের স্মৃতিশক্তির সাথে আর একজনের স্মৃতিশক্তির পার্থক্য রয়েছে। দ্রুত শব্দ বলার ক্ষেত্রে, দ্রুত চিন্তা করার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে। এইভাবে আমরা বৌদ্ধিক যে ক্ষমতাগুলো আছে, বৌদ্ধিক যে শক্তিগুলো আছে, সেগুলো একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির যে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে সেটা আমরা সচরাচর দেখতে পাই। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা এই বুদ্ধির পরিমাণগত যে কম বেশি সেটা আমরা কিন্তু বুঝতে পারি। এবং এই পার্থক্যকে বলা হচ্ছে আন্তঃব্যক্তিক পার্থক্য, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির পার্থক্য। একজন ব্যক্তির উপযোজন ক্ষমতা বা অ্যাডজাস্টমেন্টের যে ক্ষমতা আরেকজন ব্যক্তির অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা সমান নয়। একই পরিবেশে সবাই একভাবে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করে না। একই পরিবেশে বিভিন্ন জনের উপস্থাপন ভিন্ন রকম হয়ে থাকে। এই সবকিছুই হয় কিন্তু তার এই বৌদ্ধিক ক্ষমতার পার্থক্যের কারণে, এবং এটাকেই বলা হচ্ছে আন্তঃব্যক্তিক পার্থক্য। এক ব্যক্তির উপযোজনের ধরন অপর ব্যক্তির মতো নয়। এক ব্যক্তির পর্যালোচনা ক্ষমতা অপর ব্যক্তির পর্যালোচনা ক্ষমতা থেকে আলাদা। মনোবিজ্ঞানী থমসন
তার চাইল্ড সাইকোলজি গ্রন্থে বুদ্ধির একটি আদর্শ শ্রেণী বিভাগ দেখিয়েছে। অর্থাৎ বুদ্ধির পরিমাণগত দিক থেকে বুদ্ধিকে শ্রেণীকরণ করেছেন বা শ্রেণী বিভাগ করেছেন। সেই শ্রেণী বিভাগটা তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 থেকে 109 এটা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন। আমাদের বেশিরভাগ ব্যক্তি এই পর্যায়ে আছে বা এই পর্যায়ে থাকে, সেটা আমরা পরের চিত্র থেকে আমরা বুঝতে পারবো। 140 বা তার ঊর্ধ্বে যারা বুদ্ধির পরিমাণ বুদ্ধাঙ্ক, তাদেরকে বলা হচ্ছে প্রতিভাশালী। 130 থেকে 139 অতি উন্নত বুদ্ধি সম্পন্ন, 120 থেকে 129 উন্নত বুদ্ধি সম্পন্ন, 110 থেকে 119 উচ্চ সাধারণ, 90 থেকে 109 এটা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন, 80 থেকে 89 নিম্ন সাধারণ, 70 থেকে 79 সীমান্তবর্তী, 50 থেকে 59 69 মানসিক প্রতিবন্ধী, 25 থেকে 49 ক্ষীণ বুদ্ধি সম্পন্ন বলা হয়, মরণ বা ইম্বেসাইল। 24 এর নিচে যাদের তাদেরকে বলা হয় ইডিয়ট, জড় বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ বুদ্ধির পরিমাণের দিক থেকে এইভাবে শ্রেণীকরণ করা হয় এবং এই শ্রেণীকরণে আমরা এই চিত্র থেকে দেখতে পাই যে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল প্রয়োগ করে দেখা যাচ্ছে যে সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, 50% জনসংখ্যা। আর এর থেকে উচ্চ সাধারণ আর নিম্ন সাধারণ এদের সংখ্যা প্রায় একই, 16.1 16.1, আর সাধারণ হচ্ছে 50। ঠিক একইভাবে উপরের দিকে উন্নত বুদ্ধিসম্পন্ন 6.6 আর সীমান্তবর্তী নিচের দিকে 6.7। অর্থাৎ এই যে অনুপাতটা দেখানো হয়েছে যে আমাদের জনসংখ্যার মধ্যে বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে মাঝখানে, আর তার দুই পাশে উপরের দিকে ডান দিকে যেমন আমরা উন্নত বুদ্ধির কথা চিন্তা করতে পারি আর বাম দিকে হচ্ছে নিম্ন বুদ্ধির কথা চিন্তা করতে পারি, উভয় দিকে সমানভাবে কিন্তু নিচের দিকে নেমে গেছে। এই চিত্র থেকে সেটাই বোঝা যায়। বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়, যথা প্রতিভাশালী, জিনিয়াস, এভারেজ সাধারণ বুদ্ধি সম্পন্ন, মানসিক প্রতিবন্ধী, মেন্টালি রিটার্ডেড। বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব, অর্থাৎ এই যে বৌদ্ধিক ক্ষমতা, এই বৌদ্ধিক ক্ষমতায় বুদ্ধির যে পরিমাণ, বুদ্ধির ক্ষমতা আমরা প্রয়োগ করে থাকি, এখানে বংশগতির কোনো প্রভাব আছে কিনা এটার উপর বিভিন্ন বিজ্ঞানী কিন্তু গবেষণা করেছেন এবং সেই গবেষণায় দেখেছেন বুদ্ধির ক্ষেত্রে বংশগতিরও প্রভাব রয়েছে, আবার পরিবেশের প্রভাবও রয়েছে। আমরা দুই একটি গবেষণা আলোচনা করব সংক্ষেপে, তাহলে আমরা বুঝতে পারবো। মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্গার তারা 19 জোড়া অভিন্ন যমজকে পরীক্ষা করেন। এদের মধ্যে এক জোড়া যমজ রিচার্ড ও রেমন্ড বিশেষ খ্যাতি লাভ করে। এই রিচার্ড এবং রেমন্ডকে দুইটা পরিবারে দুইটা পরিবেশে তাদেরকে বড় করা হয়, লালন পালন করা হয়। একজনকে দরিদ্র ট্রাক চালকের বস্তিতে রিচার্ডকে 1 মাস বয়স থেকে তাকে লালন পালন করা হয়, আর একজন ধনী চিকিৎসক রেমন্ডকে চিকিৎসকের বাসায় উন্নত পরিবেশে তাকে লালন পালন করা হয়। ফলাফলে যেটা দেখা যায় যে উভয়ের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে যখন বুদ্ধি পরিমাপ করা হয় তখন দেখা যায় যে তাদের বুদ্ধির তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয়নি। অর্থাৎ নিম্ন পরিবেশে বড় হওয়ার কারণেও কিন্তু তার বুদ্ধির যে বিকাশ সেটা কিন্তু বা বুদ্ধির যে পরিমাণ সেটা কিন্তু কম হয়নি, আর উন্নত পরিবেশে বড় হওয়ার কারণেও তার বুদ্ধির পরিমাণ কিন্তু রিচার্ডের চাইতে রেমন্ডের বুদ্ধি খুব বেশি বৃদ্ধি পায়নি। সামান্য একটু বৃদ্ধি আছে, যে বৃদ্ধিটা তাৎপর্যপূর্ণ নয়। মনোবিজ্ঞানী মান একই ধরনের অন্য একটি গবেষণা করেন অভিন্ন যমজ সন্তানদের নিয়ে। 2 মাস বয়সে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়, একজনকে নিম্ন পরিবেশে অপরজনকে উন্নত পরিবেশে লালিত পালিত করা হয়। 22 বছর পর দেখা যায় যে তাদের বুদ্ধাঙ্কের পার্থক্য খুবই কম ছিল। 22 বছর পর তাদের দেখা যায় যে একজনের বুদ্ধাঙ্ক হয় 111 আর একজনের হয় 95। সরি, এখানে 22 বছর পর তাদের বুদ্ধাঙ্কের পার্থক্য খুবই কম ছিল, যে পার্থক্যটা তাৎপর্যপূর্ণ নয়, উল্লেখযোগ্য নয়।
উইলসন 100 জোড়া যমজ ভাই বোনের উপর ওয়েসলারের বুদ্ধি অপেক্ষা প্রয়োগ করেন এবং তিনিও প্রয়োগ করে এই বংশগতির প্রভাবটাই লক্ষ্য করেন। অর্থাৎ পরিবেশ ভিন্ন হওয়া সত্ত্বেও কিন্তু যমজ ভাই বোনের মধ্যে বুদ্ধির যে পরিমাণ, সে পরিমাণগত বা বুদ্ধি ক্ষমতার যে পরিমাণ, সেটা তাৎপর্যপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়নি। এখন বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব। বুদ্ধিতে বংশগত প্রভাবের পাশাপাশি পরিবেশের প্রভাবও পরিলক্ষিত হয়ে থাকে। কিংসলে ডেভিস ইসাবেলা নামের একটি মেয়ে শিশুর কথা উল্লেখ করেছেন। তিনি এই শিশুটাকে নিয়ে গবেষণা করেন। শিশুটি তার বধির ও শ্রবণ প্রতিবন্ধী মায়ের সাথে 6.5 বছর একটি বিচ্ছিন্ন রুমে আবদ্ধ ছিল। 6.5 বছর পর তাকে বের করা হয়। তার মা ছিলেন শ্রবণ প্রতিবন্ধী এবং বধির। অর্থাৎ 6.5 বছর পর ওই শিশুটাকে ওই বিচ্ছিন্ন কক্ষ থেকে বের করে আনার পর দেখা যায় যে তার মানবিক যে গুণাবলী, তার ভাষাগত যে বিকাশ, সেগুলোও বিকশিত হয়নি। এটা দ্বারা প্রমাণিত হয় কারণ তার মা ছিলেন শ্রবণ প্রতিবন্ধী এবং বধির, অর্থাৎ ভাষা শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ সেখানে ছিল না। 6.5 বছর যেখানে সে বড় হয়েছে, সেখানে মানবিক যে গুণাবলীগুলো, ভাষাগত যে বিকাশ, সেগুলো সংগঠনের জন্য, সেগুলো বিকশিত করার জন্য কোনো শিক্ষা তাকে দেওয়া সম্ভব হয়নি। সেই পরিবেশ তাকে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে তার এই বিকাশ, বৌদ্ধিক যে বিকাশ, সেগুলো হয়নি। অর্থাৎ এক্ষেত্রে পরিবেশের প্রভাবটাকে লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্য একটা গবেষণা স্কিফ ও তার সহকর্মীরা 1978 সালে ফ্রান্সে একটি বহুল আলোচিত প্রতিপালন বিষয়ক গবেষণা করেন। তাদের গবেষণা ছিল যে প্রতিপালন বিষয়ক গবেষণা। এক্ষেত্রে তারা দুইটা পরিবেশে একটা নিম্ন বস্তি পরিবেশে, নিম্ন আয়ের মানুষ যেখানে থাকে সেই পরিবেশে, প্রতিকূল পরিবেশে তাকে বড় করা হয়, আর একটা উন্নত পরিবেশে, অনুকূল পরিবেশে শিশুটাকে বড় করা হয়। পর 14 বছর পর উভয়ের বুদ্ধি পরিমাপ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় একজনের বুদ্ধি 111, আর একজনের 95। অর্থাৎ এই যে পরিবেশের ভিন্নতার কারণে তাদের বৌদ্ধিক যে বিকাশ, সেটা যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়েছিল। এই সিপ এবং তার সহকর্মীরা তাদের এই উল্লেখযোগ্য বহুল আলোচিত এই গবেষণায় সেটা প্রমাণিত হয়। ব্লুম আর একটা গবেষণা করেন শিশুর বুদ্ধিভিত্তিক দক্ষতা বিকাশে 3 ধরনের পরিবেশগত উপাদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। অর্থাৎ ব্লুম এই পরিবেশের প্রভাব উপর গবেষণা করেন এবং তিনি 3 ধরনের পরিবেশগত যে উপাদান, সেটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। একটা হচ্ছে বাচনিক বিকাশে শিশু যে পরিমাণ উদ্দীপনা পায়। অর্থাৎ শিশুর বাচনিক বিকাশ হবে তখনই যখন তার উদ্দীপনা যথাযথভাবে হবে। বাচনিক বিকাশের জন্য তার সহযোগিতার যে উপাদানগুলো আছে, সেগুলো যদি যথাযথ উপস্থাপন না করা হয়, তাহলে তার বাচনিক বিকাশ যথাযথ হয় না। আমরা এই শ্রবণ প্রতিবন্ধী মায়ের সঙ্গে যে শিশুটার কথা উল্লেখ করলাম, সেক্ষেত্রে কিন্তু এটার অভাব ছিল। দ্বিতীয়ত হচ্ছে বাচনিক দক্ষতা অর্জনে শিশু যে পরিমাণ স্নেহ ও পুরস্কার পায়। অর্থাৎ বাচনিক শিক্ষা বিকশিত করার জন্য তার স্নেহ যেমন দিতে হবে, তার পুরস্কারও ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হচ্ছে পরিবেশ অনুসন্ধানের সমস্যার সাথে সক্রিয় পারস্পরিক ক্রিয়ার এবং নতুন দক্ষতা শিক্ষণে শিশু যে পরিমাণ উৎসাহ পায়, তার উপর। সমস্যার সাথে সক্রিয় পারস্পরিক যে ক্রিয়া, সেটা থাকতে হবে পরিবেশে, এবং নতুন দক্ষতা শিক্ষার জন্য শিশুর যে উৎসাহ, সে উৎসাহ পর্যাপ্ত থাকতে হবে। শিশুকে যদি উৎসাহ দেওয়া না হয়, তাহলে কিন্তু তার শেখার আগ্রহ থাকবে না, সে কিন্তু শিখবে না। আর ভাষা শেখা বা ভাষা দক্ষতা শেখা, এগুলো সবই হচ্ছে শিক্ষণের মাধ্যমে অর্জন করবে। কোনোটাই কিন্তু বংশগত, জন্মগতভাবে গ্রহণ নিয়ে আসে না শিশু। পরিবেশ থেকে শিক্ষার মাধ্যমে এটা অর্জন করতে হয়। আর সেই শিক্ষার মাধ্যমে অর্জন করার জন্য যে সমস্ত উপাদান সহায়ক হিসেবে কাজ করে, সেগুলো তাকে
সহায়তা দিতে হবে বা সেই উপাদানগুলোর উপস্থাপন বা উপস্থিত রাখতে হবে। তাহলেই কিন্তু তার এই বিকাশ যথাযথ হবে। বুদ্ধি অভিক্ষায় দলীয় পার্থক্য। বুদ্ধির অভিক্ষায় দলীয় পার্থক্য। অর্থাৎ আমরা জানি যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যেমন পার্থক্য রয়েছে বুদ্ধির ক্ষমতার দিক থেকে, দলীয়ভাবেও কিন্তু বুদ্ধির দিক থেকে পার্থক্য বিদ্যমান। এবং এটার উপর আমরা জানি বিশেষ করে আমেরিকাতে জাতিগতভাবে, সমষ্টিগতভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে বুদ্ধির ক্ষমতার যে পার্থক্য এবং জাতিগত যে বিদ্বেষ, জাতিগত যে অ্যা আ বিরূপ আচরণ, সেটা আমরা আমেরিকাতে খুব বেশি লক্ষ্য করে থাকি। অর্থাৎ নিগ্রোর সাথে শ্বেতাঙ্গদের যে দীর্ঘদিনের যে বিরোধ, সেই বিরোধে আমরা লক্ষ্য করি এই জাতিগত বুদ্ধির দলীয় পার্থক্য। এবং সেক্ষেত্রে আমেরিকাতেই এটাকে বেশি লক্ষ্য করা যায়। এর উপর বিভিন্ন গবেষণা পরিচালনা করা হয়ে থাকে এবং সেই গবেষণাতে দেখা যায় যে দলীয় যে পার্থক্য, জাতিগত যে পার্থক্য, সেটা খুব বেশি উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে হয় না। তার পিছনে সেই জাতিগত পার্থক্য বা দলীয় পার্থক্য হওয়ার পিছনে কতগুলো উপাদান কাজ করে থাকে। আমরা সেই উপাদানগুলোর কথা এখন আলোচনা করব। অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু এই জাতিগত বা দলীয় যে বুদ্ধিক ক্ষমতার যে পার্থক্য সেটা। অর্থাৎ উন্নত অর্থনৈতিক অবস্থা আর অনুন্নত অর্থনৈতিক অবস্থার যে জাতিগোষ্ঠী, তাদের মধ্যে বুদ্ধিক ক্ষমতার পার্থক্য হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা জানি যে আফ্রিকার অ্যা দুর্বল যে দেশগুলো আছে আর্থিকভাবে, তাদের যে আর্থসামাজিক পরিবেশ, তাদের যে বুদ্ধিক ক্ষমতা বিকাশের জন্য যে সহায়ক পরিবেশ, সেটা তারা যথাযথভাবে পায় না। যে কারণে তাদের বৌদ্ধিক বিকাশ অপেক্ষাকৃত কম হয়। তাদের বৌদ্ধিক ক্ষমতা কম বিকশিত হয়। ঠিক উন্নত ইউরোপ এবং আমেরিকাতে সেই জাতিগুলো তাদের উন্নত আবাসিক ব্যবস্থা, উন্নত অর্থনৈতিক অবস্থার কারণে তারা এই বুদ্ধিক বিকাশের যে সহায়ক উপাদানগুলো আছে সেগুলো সহজেই তারা চর্চা করতে পারে, সেগুলো সহজেই তারা হাতের কাছে পেয়ে থাকে। যে কারণে তাদের বুদ্ধির বিকাশ কিন্তু খুব সহজে হয়ে থাকে। পিতামাতার পেশা, পিতামাতার পেশার সাথেও কিন্তু বৌদ্ধিক আ বিকাশের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ উন্নত পেশার অধিকারী যারা, সেই সমস্ত পরিবারের যে সন্তান, তারা সাধারণত একটু উচ্চ বুদ্ধি সম্পন্ন হয়। আর নিম্ন পেশার যারা নিম্ন পরিবেশে থাকে, অর্থাৎ নিচু পরিবেশে থাকে, তারা নিম্ন পেশায় তার পিতামাতা জীবন পরিচালনা করে, সেক্ষেত্রে তাদের বুদ্ধির বিকাশও কিন্তু কম হয়ে থাকে। এই উপাদানের কারণেও কিন্তু এই জাতিগত পার্থক্য হয়ে থাকে বা দলীয় পার্থক্য। লিঙ্গ পার্থক্য। যদিও আমরা জানি যে ছেলে এবং মেয়ে এই লিঙ্গগত পার্থক্যর কারণে সাধারণত বৌদ্ধিক ক্ষমতার পার্থক্য হওয়ার কথা নয়। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আমরা এই পার্থক্য লক্ষ্য করে থাকি। বিশেষ করে আমরা দেখে থাকি সাহিত্যর দিক থেকে, ভাষাগত দিক থেকে বিকাশের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের বিকাশ একটু বেশি হয়ে থাকে। সাহিত্য মেয়েরা একটু বিকশিত বেশি হয়, ভাষাগত দক্ষতা মেয়েদের একটু বেশি অর্জন করে। পক্ষান্তরে কারিগরি দক্ষতা বা গাণিতিক দক্ষতা ছেলেদের বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এই লিঙ্গগত পার্থক্য এভাবেই কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। বংশগতি, বংশগতির কারণে এই দলীয় পার্থক্য যে হয় সেটা আমরা বংশগত যে প্রভাব আমরা গবেষণায় লক্ষ্য করলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বংশগতির প্রভাব সব ক্ষেত্রে যে পড়বে তা না। বংশগত যে বৌদ্ধিক ক্ষমতা, সেটার উপর অনেকে গবেষণা করেছেন। হ্যাঁ, একটা চিত্রও আছে এরকম যে আমাদের বিভিন্ন বিজ্ঞানী যারা, এই যে গ্যালটন, ভল্টেয়ার, তারপরে শেক্সপিয়ার, প্লেটো, এদের যে বুদ্ধির পরিমাণ, এদের বুদ্ধির পরিমাণ জিনিয়াস পর্যায়ে ১৪০ এর উপরে, অর্থাৎ ২০০, ১৮০, ১৮৫, ১৬০, ৬৫ এরকম এদের বুদ্ধাঙ্কের পরিমাণ। এবং এদের যারা বংশধর তাদের বুদ্ধির পরিমাণও কিন্তু জিনিয়াসের পর্যায়ে। সেক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু এরকম পরিবারের বুদ্ধির পরিমাণ গবেষণা করে দেখা গেছে যে তাদের যাদের বুদ্ধি উন্নত বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান যারা, তাদের সন্তানরাও প্রতিভাবান হয়ে থাকে। সেক্ষেত্রে এই বংশগতির গুরুত্বটা অনুধাবন করা হয়ে থাকে। আবাসন, এটাও একটা ফ্যাক্টর, যদিও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বহন করে না, তারপরেও উন্নত আবাসন ব্যবস্থা হলে
সেক্ষেত্রে বুদ্ধি চর্চার জন্য যে উপাদানগুলো সেগুলো সহজে পাওয়া যায়। আর অনুন্নত আবাসনের ক্ষেত্রে আমরা জানি যে বৌদ্ধিক চর্চা করার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলো আছে, উন্নত আবাসন ব্যবস্থায় যেমন এই ইন্টারনেট সুবিধা আছে, বিদ্যুৎ আছে। সহজেই সে বিভিন্ন জ্ঞান চর্চার জন্য, বুদ্ধিক ক্ষমতা বিকাশের জন্য, অ্যা অনুশীলনের জন্য সহজ প্রাপ্যতা আছে। কিন্তু অনুন্নত পরিবেশে যারা বস্তিতে বাস করে, অনেকের হয়তো দেখা যায় যে বিদ্যুৎই নেই ঘরে। সেখানে ইন্টারনেট তো দূরের কথা। সেই হিসাবে আবাসনটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা যেটুকু ধারণা লাভ করতে পারলাম সেটা হচ্ছে যে বুদ্ধি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। যে বুদ্ধি কি? বুদ্ধি বলতে আমরা কি বুঝাই? এবং বুদ্ধির ক্ষেত্রে যে শ্রেণীকরণ বা বুদ্ধির পরিমাণের দিক থেকে যে আমরা একটা শ্রেণীবিভাগ ভাগ করতে পারি বুদ্ধির ক্ষমতার দিক থেকে, সেই শ্রেণীটা আমরা দেখলাম। এবং সেই শ্রেণীতে আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অ্যা কোন বিভাগে কত বুদ্ধিসম্পন্ন জনসংখ্যা সবচাইতে বেশি বা তার চেয়ে একটু কম কোন শ্রেণীর, সেটার একটা চিত্র আমরা দেখতে পেলাম। এবং বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক যে পার্থক্য, ব্যক্তিতে ব্যক্তিত্বের যে পার্থক্য, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। এবং বুদ্ধির ক্ষেত্রে অ্যা জাতিগত বা আন্তঃদলীয় যে পার্থক্য, সেটা সম্পর্কেও আমরা একটা ধারণা লাভ করলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই বুদ্ধি সম্পর্কে তোমরা পড়াশোনা করবে এবং পড়াশোনা করলে আরেকটু ভালো ধারণা হবে। আগামীতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।